আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের জীবে পরিবহন এই চ্যাপ্টারের মোট দুইটা অংশ, একটা হচ্ছে মানবদেহে পরিবহন আর একটা হচ্ছে উদ্ভিদ দেহে পরিবহন। তো আজকে আমরা উদ্ভিদ দেহের যে পরিবহনের বিষয়টা আছে সেটা সম্পূর্ণ ক্লিয়ার করব একটা ভিডিওর মাধ্যমে। তো আমরা শুরু করি যে প্রত্যেকটা বিষয় যে কিভাবে এখানে হচ্ছে তা আমরা দেখব। তো প্রোটোপ্লাজম জীবদেহের ভৌত ভিত্তি। এখন প্রোটোপ্লাজমটা কি? প্রোটোপ্লাজম হচ্ছে জীবদেহের এমন একটা অংশ যেটা না থাকলে তোমাদের প্রাণীদের কোনো অস্তিত্ব থাকবে না। তার মানে হচ্ছে প্রোটোপ্লাজম থাকা মানে সেখানে সাইটোপ্লাজম থাকবে, কোষঝিল্লি থাকবে আর নিউক্লিয়াস থাকবে। যদি প্রোটোপ্লাজম না থাকে তাহলে মানুষ বা প্রাণীর মানে যেটাই হোক, উদ্ভিদ হোক, সেখানে কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে প্রোটোপ্লাজম থাকতে হবে। তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে জীবদেহের ভৌত ভিত্তি। এই প্রোটোপ্লাজমের শতকরা 90 ভাগই হচ্ছে পানি। তার মানে হচ্ছে প্রোটোপ্লাজমে সবই হচ্ছে পানি, যেমন 90 ভাগ। বেশিরভাগ পানি তুমি সাইটোপ্লাজমে দেখতে পাবা, যেমন সাইটোসোলে। তো এই কারণেই পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ বলা হয়। তো পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে যে প্রোটোপ্লাজমকে কেন কি বলা হয়, এই যে ভৌতভিত্তি বলা হয় জীবদেহের। এই প্রশ্নটার অ্যান্সার এখানে অনেক কিছু আছে, সবগুলো লিখতে হবে। আবার দেখো, যদি প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কম হয় তাহলে প্রোটোপ্লাজমটা সংকুচিত হয়ে যাবে অথবা অকার্যকরও হতে পারে। মানে যদি প্রোটোপ্লাজমে পানি ঠিকমতো না থাকে, ধর 90 ভাগ থাকার কথা, তোমার পানি আছে 50 ভাগ, তাহলে কি আর বাঁচতে পারবে না? এখন প্রোটোপ্লাজমটা হচ্ছে একটা সজীব অংশ। তো একটি সংকুচিত ও প্রোটোপ্লাজম যুক্ত কোষকে বাঁচাতে চাইলে দেরি না করে আমাদেরকে পানি দিতে হবে, অর্থাৎ পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। তাহলে কোষে পানি থাকাটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট। প্রস্বেদন ও সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চালু করতে পরিমাণ মতো পানি সরবরাহ নিশ্চিত করা দরকার। আর কোষের বৃদ্ধি ও চলনেও পানি দরকার। তার মানে হচ্ছে আমাদের মানবদেহ বলো, উদ্ভিদ বলো, সবারই পানির মানে ভূমিকাটা হচ্ছে অপরিসীম। পানি ছাড়া আমরা কেউই বাঁচতে পারি না। এখন দেখো, উদ্ভিদে আমাদের তিনটা পদ্ধতিতে পানিটা যায়। একটা হচ্ছে ইমবাইবেশন, একটা হচ্ছে ব্যাপন, আর একটা হচ্ছে অবিশ্রমণ। ঠিক আছে, এই পদ্ধতিগুলোতে যায়। এগুলোই হচ্ছে সবগুলো হচ্ছে ভৌত প্রক্রিয়া। মানে এগুলোতে কোনো প্রকার রাসায়নিক কাজ হয় না, মানে জাস্ট ভৌত মাধ্যমে হয়। যার কারণে ইমবাইবেশন, ব্যাপন, অভিশ্রমণগুলোকে আমরা ভৌত প্রক্রিয়া বলতে পারি। তো এই তিনটা পদ্ধতিতে আমাদের উদ্ভিদে পানিগুলো যায়। তো আমরা প্রথমে আসি ইমবাইবেশন নিয়ে। আমরা ইমবাইবেশনের নামটা হয়তো অনেকেই শুনেছি, ক্লাস 8-এ হয়তো বা তোমরা শুনে থাকবা। তো এখন দেখো, যখন একটা ধরো তুমি একটা কাঠটাকে তুমি পানিতে চুবাবা, তো দেখো কাঠ কী করবে? পানি টেনে নেবে না? হ্যাঁ, পানি তো অবশ্যই টেনে নেবে কাঠ। যদি সেই এখন এই যে পানি টানতেছে, এই পানি টানাটাই হচ্ছে তোমার ইমবাইবেশন। তার মানে হচ্ছে যে কোনো কিছু যখন পানি টেনে নেয় সেটাই আমার ইমবাইবেশন হবে। এখন ধরো তুমি খাচ্ছ, ওই যে ব্রেডটাকে পানিতে চুবাও, ব্রেড কী করবে? পানি টানবে না? এই পানি টানার ক্ষমতাই হচ্ছে ইমবাইবেশন। এখন ইমবাইবেশন হচ্ছে এক প্রকার কলয়েড ধর্মী পদার্থ। কলয়েড কী আবার? এখন দেখো, আমাদের কলয়েড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হাইড্রোফোবিক, একটা হচ্ছে হাইড্রোফিলিক। এন্ড হাইড্রোফোবিকটা কি? হাইড্রোফোবিক মানে হচ্ছে যেটা পানি খায় না, মানে পানিকে ভয় পায়। কলয়েডের ভিতরে তোমার পরে হচ্ছে ধরো সোনা। ঠিক আছে, সোনা হচ্ছে কিন্তু কলয়েড, মানে গোল্ড। তো গোল্ড কিন্তু পানি খায় না, এই জন্য গোল্ড কিন্তু কলয়েড, কিন্তু এটা পানি খায় না। আবার কলয়েডের আরেকটা আছে যেটা পানি খায়, যেমন হচ্ছে আমরা বলতেছিলাম যে শুকনা কাঠ যেটা পানি খায়। যেমন আবার হচ্ছে সেলুলোজ, স্টার্চ, জিলেটিন, এগুলো কি খায়? পানি খায়। এগুলো হচ্ছে হাইড্রোফিলিক। ফিল মানে কি? ভালোবাসে, পানিকে সে ভালোবাসে, যে পানি প্রিয়। তার মানে হচ্ছে কলয়েডের মধ্যে যারা পানি খায় তারাই হচ্ছে ইমবাইবেশন। ঠিক আছে, আর কলয়েডের মধ্যে যারা পানি খায় না তারা ইমবাইবেশন হবে না। তো পুরো কথাটা পড়ি আমরা এখানে। আমরা জানি যে কলয়েড জাতীয় শুকনা অথবা আধা শুকনা পদার্থ তরল পদার্থ শুষে নেয়। এজন্যই কাঠের খণ্ডটি পানি টেনে নিয়েছে। এই প্রক্রিয়াকে আমরা বলবো ইমবাইবেশন। যেমন হচ্ছে সেলুলোজ, স্টার্চ, জিলেটিন, এগুলো হচ্ছে হাইড্রোফিলিক বা প্রাণীপ্রিয়। এরা তরল পদার্থের সংস্পর্শে এলে তা শুষে নেয়। আবার তরল পদার্থের অভাবে পানি সংকুচিত হয়ে যায়। তার মানে হচ্ছে কলয়েড ধর্মীদের একটাই বৈশিষ্ট্য, ওরা পানি খাবে, পানি শুষে নিবে, আর পানির অভাবে আবার সংকুচিতও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজমটা কলয়েডধর্মী কেন? কারণ কোষ প্রাচীরও পানি খায়, প্রোটোপ্লাজমও পানি খায়। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে প্রোটোপ্লাজমও এক প্রকার কি? কলয়েডধর্মী
তাহলে এটা একটা এমসিকিউ আসতে পারে যে প্রোটোপ্লাজম কী ধর্মী, কলয়েড ধর্মী। আবার ইমবাইবেশন হয়, ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়। স্ফীত হওয়া মানে কি, মোটা হয়ে যাওয়া নাকি? তাহলে পানি শোষণের একটা অন্যতম প্রক্রিয়া হচ্ছে ইমবাইবেশন। এবার আসি আমরা ব্যাপন, আমাদের খুব পরিচিত ব্যাপন প্রক্রিয়াটা। তো ব্যাপন হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া, এটা একটু আগে বলছে যে ভৌতকার ফিজিক্যাল প্রসেস। তার মানে হচ্ছে এখানে কোনো প্রকার মানে কেমিক্যাল কোনো বিষয় থাকবে না, ফিজিক্যাল মাধ্যমেই হবে। ঠিক আছে, মানে এটা এমনি এমনি হয়ে যাবে, এর জন্য কোনো কোনো এক্সট্রা কোনো কিছু দরকার নাই। এখন এইটা এমসিকিউ আসতে পারে যে ব্যাপন কী প্রক্রিয়া, একটা ভৌত প্রক্রিয়া। এখন দেখো যে প্রক্রিয়ায় কোনো দ্রবের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে আমরা কি বলবো, ব্যাপন প্রক্রিয়া বলবো। এখন এই যে কি বললো, বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকা। এখন দেখো তোমরা যখন অ্যারোসেল স্প্রে ব্যবহার করো, অ্যারোসেলের ভিতরে কি থাকে, ওই স্প্রে থাকে না? তো স্প্রেটা তখন কি থাকে, বেশি ঘনত্বের ভিতরে থাকে, কারণ চাপে থাকে। একটা বোতলের ভিতরে যখন একটা অ্যারোসল থাকে তার মানে হচ্ছে সেটা খুব চাপে আছে। এখন যখন তুমি সেখান চাপ থেকে যখন এটা বের করবা তখন দেখবে যে খুব স্পিডে বের হবে, মানে বেশি ঘনত্ব থেকে যখন সেটা কম ঘনত্বের দিকে বের হবে তখন খুব দ্রুত সেটা বের হবে। এই বের হওয়াটার প্রক্রিয়াটাই হচ্ছে ব্যাপন। অনেকটা গ্যাস সিলিন্ডারের ভিতরে দেখো, গ্যাসের ভিতরে যে গ্যাস সিলিন্ডারে যে গ্যাস থাকে, সেই গ্যাসটা তোমার সিলিন্ডারের ভিতরে খুব চাপে থাকে, তার মানে হচ্ছে বেশি ঘনত্ব। এখন যখন তুমি সেটা ছাড়বা তখন সেটা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে আসবে, চাপটা সে আস্তে আস্তে মুক্ত হবে। তার মানে হচ্ছে ওই গ্যাসের সিলিন্ডারের মতো এটা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে পুরো বাসায় ছড়াই পড়বে। আর ছড়াই পড়লে কী হবে, যখন কেউ গ্যাস লাইট জ্বালাবে পুরো বাসায় আগুন লেগে যাবে না, লেগে যাবে। তো গ্যাসের সিলিন্ডারে যে গ্যাস বেরোচ্ছে এটা একটা বড় উদাহরণ ব্যাপনের। ঠিক আছে, আবার পারফিউম ধরো, পারফিউম তুমি মারলে এক জায়গা থেকে আরেক জায়গায়, দেখো পারফিউম পুরো বাসায় ছড়ায় যায়। তো তাপমাত্রা, এখন দেখো এখানে সংজ্ঞা আছে একটা ব্যাপন প্রক্রিয়া, আর একটা হচ্ছে দেখো একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে। তো এই কথাটা মনে রাখবা, একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের বেশি ঘনত্ব দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হওয়ার প্রচ্ছন্ন ক্ষমতাকে ব্যাপন চাপ বলে। একটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া, একটা হচ্ছে ব্যাপন চাপ, সংখ্যাটা মুখস্থ করবা। পরেরটা হচ্ছে একই বায়ু চাপে কোনো একটি দ্রবণ, কি বললো, কোনো একটা দ্রবণ, দ্রবণ মানে কি, ধরো তুমি চিনি আর পানি মিশিয়ে এটা দ্রবণ না, হ্যাঁ, তো দ্রবণ, দ্রবণ ও দ্রাবকের ব্যাপন চাপের পার্থক্যকে ব্যাপন চাপ ঘাটতি বলে, যাকে বলা হয় ডিফিউশন প্রেশার ডেফিসিট। ডেফিসিট মানে হচ্ছে ঘাটতি, মানে কমতি। ঠিক আছে, এখন এই ব্যাপন চাপের ঘাটতিটা খুব ইম্পর্টেন্ট কেন, কারণ এই ব্যাপন চাপের ঘাটতি না থাকলে তোমার পানি যে তোমার কোষ থেকে কোষে যায় সেটা হবে না। এই প্রক্রিয়াটা আমরা এখন বুঝবো যে কীভাবে এটা হচ্ছে। হ্যাঁ, তো পাতার মেসোফিল টিস্যুতে এই ব্যাপন চাপ ঘাটতির ফলে পানি ঘাটতি হয়েছে এবং পাশের কোষ থেকে পাশের কোষে পানি টেনে নেয়। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, ধরো এখানে একটা কোষ, এখানে আর একটা কোষ, এখন এরকম অনেকগুলো কোষ আছে। এখন ধরো পানি তোমার এই কোষে আছে, কোন কোষে, এই কোষে, এই কোষেও পানি আছে। এখন ধরো এই কোষে পানি নাই, আছে নাই, তখন সে কী করবে, এই কোষ থেকে পানিটা কোন কোষে যাবে, এই কোষে যাবে না, হ্যাঁ, তখন এই কোষে পানি চলে আসছে। এখন এই কোষে কি পানি থাকবে, থাকবে না, এটা খালি থাকবে। এখন এ কী করবে, এই কোষ থেকে পানি টানবে, তাহলে এখানে পানি এসে গেছে না, আর এটা খালি হয়ে গেছে না, আবার এটা কী করবে, এইখান থেকে আবার পানি টানবে। তার মানে হচ্ছে এটাই হচ্ছে ব্যাপন চাপ ঘাটতি। আর যখন তার এখানে পানির অভাবটা হবে তখন সে পাশের কোষ থেকে পানি টানবে, এভাবে আমার পুরো উদ্ভিদে পানি ছড়ায়, যেটা হচ্ছে এক প্রকার ব্যাপনের মাধ্যমে, মানে হচ্ছে এটা হচ্ছে একটা ব্যাপন চাপের ঘাটতির কারণেই হচ্ছে। ঠিক আছে, এবার এর একটা প্রক্রিয়া আমরা এটা আরও বুঝবো, আমরা এটা জাস্ট এখন দেখাইলাম, আমি এটা একেবারে অ্যানিমেশনের মাধ্যমে বলতেছি, একটু দেখো, ওয়েট করো। আমরা এখন দেখব এটার অভিস্রবণ যে প্রক্রিয়াটা। তো অভিস্রবণ প্রক্রিয়াটা একটু বলে ফেলি, আমরা একটু পরে অ্যানিমেশনে যাব। এখন দেখো একই দ্রব এবং দ্রাবকযুক্ত, কি বললো, একই দ্রব এবং দ্রাবকযুক্ত। এখন দ্রবকে ধরো তুমি চিনি, আর দ্রাবক মানে হচ্ছে পানি। তো দুটা ভিন্ন ঘনত্বের দ্রবণে একটা বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আলাদা করা হলে এখন অভিস্রবণ আর ব্যাপনের ভিতরে একটা ছোট্ট পার্থক্য আছে। কেমন পার্থক্য, তুমি দেখো অভিস্রবণ, ব্যাপনটা হচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে, তাই না, মনে আছে, ব্যাপনটা হচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে, কিন্তু অভিস্রবণটা উল্টা হয়, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে, মানে সেটা তোমার কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে কেটা, অভিস্রবণ। ঠিক আছে, এখন দেখো দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ, একটা বৈষম্যভেদ্য পর্দা মানে হচ্ছে
এখানে একটা পর্দা থাকবে, ধরো এটাকে বলে সেমি পারমাবেল মেমব্রেন বলে, ঠিক আছে, একটা এরকম পর্দা থাকবে, ঠিক আছে। আর এই পর্দাটা ভেদ করে ধরো এখানে ঘনত্ব ধরো এখানে বেশি, কোথায় বেশি, এখানে ঘনত্বটা বেশি, ঠিক আছে, ঘনত্ব বেশি, আর এখানে ঘনত্বটা কম, এই পাশে ঘনত্বটা কম। তো পানি কি করবে, পানি এখানে শুধুমাত্র মনে রাখতে হবে যে অভিস্রবণে শুধুমাত্র পানি চলাচল করে, শুধুমাত্র পানি চলাচল করে। পানি কি করবে, এখান থেকে এখানে চলে যাবে, ঠিক আছে, এখান থেকে এখানে পানি চলে যাবে, মানে এই পর্দাটা ভেদ করে পানি যাবে, শুধু পানি যেতে পারে আর কিছু যাইতে পারে না। এখানে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এখানে শুধুমাত্র পানি যেতে পারে আর অন্য কিছু যাইতে পারে না। এখানে একটা বৈষম্য পর্দা দিয়ে আলাদা করে দ্রাবক, কি বলছে, দ্রাবক মানে পানি, তার নিম্ন ঘনত্ব, এই ধরো এই পাশেরটা হচ্ছে নিম্ন ঘনত্ব, নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলবো অভিস্রবণ প্রক্রিয়া। আর দ্রবের পক্ষে বৈষম্য ভেদ্য পর্দা অতিক্রম করা সম্ভব নয়। তার কথা মনে রাখতে হবে যে পানি কিন্তু বৈষম্য ভেদ্য পর্দাটা ভেদ করতে পারবে, কিন্তু দ্রব সেটা পারবে না। তার মানে হচ্ছে তোমার যদি এই পাশে চিনি দ্রবণ থাকে, মানে চিনি আর পানি মিক্স করে এই পাশে রেখে দাও আর এই পাশে শুধু পানি রাখো, মানে এটা হচ্ছে কি নিম্ন ঘনত্ব। তো পানি কি করবে, নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে যাবে, যাইয়া এখানে অভিস্রবণ ক্রিয়াটা সম্পন্ন হবে। এখানে দেখতে পারতেছো এই চিত্র, এই পাশে আমরা নর্মাল পানি রাখছি আর এই পাশে আমাদের চিনির একেবারে গাঢ় দ্রবণ রাখছি, ঠিক আছে। এখন এখানে মাঝখানে একটা বৈষম্যভেদ্য বা অর্ধভেদ্য পর্দা দেওয়া হয়েছে। বৈষম্যভেদ্য কেন বলি, বৈষম্যভেদ্য মানে হচ্ছে আমরা এখানে দুইটা দ্রবণকে আলাদা করার জন্য যে পর্দাটা দিই ওটা হচ্ছে বৈষম্য, মানে বৈষম্য করতেছি আমরা, এই জন্য ওটার নাম দেওয়া হয়েছে বৈষম্যভেদ্য বা অর্ধভেদ্য। এখন পানিটার এখানে হচ্ছে নর্মাল পানি আর এখানে হচ্ছে গাঢ় দ্রবণ। তো পানিটা দেখো আমরা এখান থেকে ডিরেকশন দিয়েছি, পানি এখান থেকে এদিকে যাবে, ঠিক আছে। কেন আমি বলছি যে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে পানি যাবে, নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে পানি যাবে অভিস্রবণে। তো দেখা যাচ্ছে, সো দেখো এখানে পানির লেভেল প্রথমে সমান সমান ছিল, বাট পরবর্তীতে এখানে পানির লেভেল কমে গেছে অ্যান্ড পানিটা কমে কমে গিয়ে এখানে পানির লেভেলটা বেড়ে গেছে, দেখছো যে পানির লেভেলের বৃদ্ধি, এটা হচ্ছে চিনির অনুগুলো, দেখছো এখন পানি এখানে চলে আসছে না, নিম্ন ঘনত্ব থেকে পানিগুলো আসছে কোন ঘনত্বের দিকে, উচ্চ ঘনত্বের দিকে আসছে। তো এটাই হচ্ছে আমার অভিস্রবণ প্রক্রিয়া। তাহলে আমরা এখন এখানে অভিস্রবণের বিষয়টা ক্লিয়ার হয়েছি। এখন এখানে আরও বিষয় আছে, এটা আমরা একটু পরে আসতেছি, আমরা এখন অ্যানিমেশনগুলো দেখলে একটু ক্লিয়ার হব বিষয়টা আমরা কি বলতে চাচ্ছি। তো দেখো এই অ্যানিমেশনটা আমরা শুরু করি। Nourished by water and morning light. তো এখানে তোমরা দেখতে পারতেছো এখানে কিছু, এটা হচ্ছে আমার মেইনলি মূল, আর এটা হচ্ছে মূল রোম, যে পাশে যেগুলো দেখতেছিল কি মূল রোম, এই যে দেখতেছো মূল রোমের এগুলো, এই যে ছোটো ছোটো এগুলো, এই যে এগুলো খেয়াল করতেছো এগুলো পানি খাচ্ছে, দেখো দেখছো এগুলো হচ্ছে মূল রোম, এই যে এগুলো ছোটো ছোটো এগুলো দেখছো এগুলো মূল রোম, এগুলো দ্বারাই মেইনলি আমার পানি শোষিত হয়। শুধু পানি না, লবণও খাইতে পারে, ঠিক আছে, লবণও খেতে পারে তোমার হচ্ছে মূল বা মূল রোমের মাধ্যমে। ওই দেখো পানিটা কীভাবে যাচ্ছে, দেখছো পানিটা সুন্দর করে ওই যে মূল রোম দিয়ে এখানে ঢুকে যাচ্ছে, দেখো এটা হচ্ছে মূল রোম, মূল রোম দিয়ে পানিটা এভাবে, এটা কী প্রক্রিয়া যাচ্ছে, এটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায় বা তোমার ব্যাপনের চাপের ঘাটতির কারণে পানিটা এখান থেকে এখানে চলে যাচ্ছে, দেখো Beneath the surface, a hidden world thrives. দেখো এখানে কিছু আয়ন দেখা যাচ্ছে যে Na+। আমি মনে রাখবা তোমাদের লবণ বা আয়ন যেগুলো তোমার শোষিত হয় উদ্ভিদ দ্বারা, উদ্ভিদ শুধুমাত্র পানিও খায় না, খনিজ লবণও খায়। তো খনিজ লবণগুলো কিন্তু উদ্ভিদ একেবারে লবণ হিসেবে খাইতে পারে না, যেমন NaCl আকারে খাইতে পারে না, ওগুলো খাবে Na+ আকারে, Na+ আকারে বা ওভাবে মানে বা Cl- আকারে খাবে। ডাইরেক্ট কি করতে পারে না, ওই ডাইরেক্ট তোমার ওই NaCl খাইতে পারে না, ওরা আয়ন আকারে খাইতে হয়। তো যখন খাচ্ছে দেখো কীভাবে খায়, দেখো তোমার মূলরম দিয়ে যাচ্ছে এগুলো, এগুলো হচ্ছে এক প্রকার তোমার ইয়ার মাধ্যমে নিষ্ক্রিয় শোষণ, যেটাকে বলে নিষ্ক্রিয় শোষণ। নিষ্ক্রিয় শোষণ মানে হচ্ছে তোমার সেখানে এটা হচ্ছে ব্যাপন, চাপ, অভিস্রবণ, ইমবাইবেশন, এগুলা দেখো। Essential minerals seek entry into the root.
দেখছো এখানে সুন্দর করে দেখছো কিভাবে ঢুকতেছে পানিগুলো, Specialized এই যে এগুলো হচ্ছে মূল রোম দিয়ে ঢুকতেছে। proteins act as precise cellular gateway. Beneath the surface, the taproot pushes deeper. It thickens, drawing in vital nutrients. Above, the first Above ground, lush leaves power photosynthesis. Below, the root absorbs vital minerals, feeding on rich plants बिना किसी पंप এবার के দেখো এখানে আমাদের পানিগুলো নিচ থেকে যে উপরে ওঠে এটা কি মাধ্যমে হয়, এখানে যে এগুলোর নামটা কি, জাইলাম না? হ্যাঁ, জাইলামের মাধ্যমে পানিগুলো কিন্তু আমাদের মূল থেকে উপরের দিকে যায়। তো জাইলামের কাজ হচ্ছে পানিটাকে মূল থেকে উপরের দিকে তোলা। দেখো जमीन से पानी को 100 फीट तक ऊपर कैसे पहुंचाते हैं चलिए जानते हैं। মানে পুরো পাতা পাতা পর্যন্ত যাচ্ছে পানিটা, মানে মূল থেকে পাতা পর্যন্ত পানিটা যাচ্ছে। পাতায় না গেলে খাবার তৈরি হবে না, তার মানে পানি লাগবে খাবার তৈরির জন্য। ये पानी जाइलम वेसल्स के थ्रू ऊपर मूव करता है। जब लीव्स से वाटर ट्रांसपिरेशन के थ्रू इवेपोरेट होता है तो एक सक्शन फोर्स बनती है जिसे ट्रांसपिरेशन पुल कहते हैं। इसी ट्रांसपिरेशन पुल की वजह से रूट से पानी और मिनरल्स पूरे प्लांट तक पहुंचते हैं। इसी प्रोसेस দেখছো এখানে আমাদের ব্যাপন চাপ ঘাটতির মাধ্যমে পানিটা এখানে পৌঁছায় গেছে, মানে এক কোষ থেকে আরেক কোষে প্রবাহিত হচ্ছে। को असेंट ऑफ सैप कहते हैं। দেন দেখো नेचर এখানে পাতার যে ছিদ্রগুলো আছে যেগুলোকে আমরা স্টোমাটা বলি, ছিদ্র দিয়ে পানিগুলো এভাবে বের হয়ে যাচ্ছে বাষ্পের মতো, দেখতে পারতেছো? का ये मैकेनिज्म किसी इंजीनियरिंग से कम नहीं। प्लांट्स बिना তাহলে किसी আমরা पंप এই বিষয়টা ক্লিয়ার হয়েছি। এখন দেখো এখানে আমরা আর একটা বিষয় ক্লিয়ার হব, সেটা হচ্ছে কিভাবে আমাদের পানিটা মূল থেকে আরো যাচ্ছে, আমরা আরো ক্লিয়ার করি বিষয়টা। From soil to root hair. Plants absorb water from the soil. If we take a longitudinal section of the root, we find a protective root cap present at the tip of the root. A little above this, some of the epidermal cells of the outer layer আমাদের মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে এই রুট হেয়ারটা, কারণ এই রুট হেয়ারটাই আমার পানিটা টানতেছে, লবণটা টানতেছে। grow out as root hairs. The soil surrounding the root hair contains less amount of organic substances and inorganic ions, while the root hair cell contains more organic substances and inorganic ions, thereby making the cell sap more concentrated than the surrounding soil water. So the soil water crosses the intervening cell membrane এখন দেখো পানিটা কিভাবে এখানে ঢুকতেছে মূলের ভিতরে, এটা খেয়াল করো। and enters the এই যে এই প্রক্রিয়া যে পানিটা যাচ্ছে এটা কি প্রক্রিয়া, এটা হচ্ছে আমাদের অভিস্রবণের মাধ্যমে। এটাকে আমাদের নিষ্ক্রিয় শোষণ বলা হয়। কেন? নিষ্ক্রিয় শোষণে তোমার পানিটা এই যে এভাবে অভিস্রবণের মাধ্যমে এভাবে মূলরম দিয়ে চলে যায়, ঠিক আছে? এভাবে এখান থেকে এভাবে এক কোষ থেকে আরেক কোষে বাইটানো যেতে থাকে, বুঝতে পারছো? from root hair to xylem. এখন রুট হেয়ার থেকে পানিটা জাইলেমে যাবে। জাইলেমে যাবে কীভাবে? আমরা জানি যে জাইলেমের মাধ্যমে পানিটা কোথায় যায়, পুরো পাতা পর্যন্ত যায়। Water enters through the root hair রুট হেয়ার দিয়ে ঢুকে পানিটা and moves through the cell walls of the cortical cells, while some amount of water enters the cytoplasm of the cortical cell. Water present between the cell walls আমরা এখানে কিছু গ্যাপ দেখতে পারতেছি না, এই গ্যাপগুলোকে বলা হয় ইন্টারসেলুলার স্পেস বা আন্তঃকোষীয় ফাঁক, ঠিক আছে? কোষের মধ্যে যে ফাঁকটা থাকে এটাকে কি বলে? ইন্টারসেলুলার স্পেস। then crosses the intercellular space and moves through the cell wall of another cortical cell. In this way, the H2O goes on passing through the cell walls along the cortex and reaches the xylem. এখন দেখো এই পানিটা সুন্দর করে কোথায় আসতেছে, এখান থেকে আসবে জাইলেমে আসবে। এই জাইলেমের কাজ কি? জাইলেম কলার কাজ হচ্ছে পানিটাকে আমার পাতা পর্যন্ত পৌঁছানো। Water that enters the cytoplasm of the cortical cells
moves into the cytoplasm of the next cortical cells through the interconnecting pores known as plasmodesmata. Thus, some amount of water travels through the cytoplasm of the cortical cells and finally reaches the endodermis, which is the inner boundary of the cortex. From the endodermis, water ultimately enters the pericycle, where the xylem vessel is located, that act as a continuous channel and supplies the water to all the aerial parts of the plant. তাহলে আমরা মোটামুটি অ্যানিমেশনের মাধ্যমে ক্লিয়ার হইলাম যে পানিটা কীভাবে ট্রাভেল করতেছে। এখানে আমরা একটু কিছু দেখবো, দেখো এখানে এগুলো হচ্ছে রুট হেয়ার, দেখছো একটু আগে দেখছো রুট হেয়ারগুলো। আর এখানে একটা জোন আছে যেটা হলো মেরিস্টিমেটিক জোন বা কোষ বিভাজন অঞ্চল। এই কথাটা মাথায় রাখো, মেরিস্টিমেটিক জোন। এখান দিয়েও কিন্তু পানি যায়, কোথা দিয়ে? এখান দিয়েও মেরিস্টিমেটিক জোন দিয়ে, ওটাকে কোষ বিভাজন অঞ্চল বলা হয়। আর শেষ যে প্রান্তটাকে বলা হয় রুট ক্যাপ, ঠিক আছে, রুট ক্যাপ। এর পরেরটা আমরা দেখি। এটা হচ্ছে দেখো মেসোফিল সেল। মেসোফিল সেলটা কি? এই যে পাতার একটা ছোট্ট একটা অংশ, যেটাকে আমরা মেসোফিল সেল বা মেসোফিল কোষ বলি। এই কোষটা দেখো এর ভিতরে কত কিছু আছে দেখতেছি। হ্যাঁ, এই যে ভিতরে স্টোমাটা আছে, তো এগুলো তো দেখে রাখো জাস্ট। এটা শুধু জেনে রাখো যে মেসোফিলটা কই থাকে? পাতায় থাকে। মেসোফিল সেলটা পাতায় থাকে। এবার এখানে দেখতে পারতেছো, এখানে আমার একটু আগে আমরা যেগুলো দেখছি সেগুলা একটু সংক্ষিপ্ত লেখা হয়েছে। প্রথমে দেখো এখানে রুট সেল অ্যাবজর্পশন। এখানে প্রথম দেখো পানি ছিল, এখানে পানিটা গেল কোথায়? মূলরোমে গিয়ে এখানে সিমপ্লাস্টিক থেকে বা অ্যাপোপ্লাস্টিক হতে পানিটা কোথায় আসলো? যে কাসপেরিয়ান স্ট্রিপ নামে একটা জায়গা আছে, দেখছো? এই কাসপেরিয়ান স্ট্রিপটা তোমার জাইলেম ভেসেলকে এই যে সিমপ্লাস্টিক বা অ্যাপোপ্লাস্টিক থেকে আলাদা করে রাখছে। এখন এই পানিটা সয়েল ওয়াটার, অর্থাৎ এখান থেকে পানিটা মাটির যে পানি বা মাটির কণার ফাঁকে ফাঁকে যে পানি থাকে না, ওগুলোকে বলা হয় কি পানি? মাটির কণার ফাঁকে যে পানি থাকে, এই পানিগুলো এখান থেকে বা সিমপ্লাস্টিকে আইসা কাসপেরিয়ান যে স্ট্রিপটা আছে এই অঞ্চলটাকে ভেদ করে দেন এখানে আসে কোথায়? জাইলেম ভেসেলে। এখন এই জাইলেম ভেসেল থেকে পানিটা কোথায় যাচ্ছে দেখো, এই যে এখান থেকে, দেখছো? এখান থেকে দেখো এই যে কাসপেরিয়ান স্ট্রিপ হতে পানিটা একেবারে উপরে চলে যাচ্ছে। এখান থেকে কাণ্ড থেকে একেবারে পাতায় চলে যাচ্ছে, লিফ। দেখতে পারতেছো এই যে এখান থেকে পানিটা দেখো এভাবে আসতেছে, দেন কোষ থেকে কোষ, দেখো 3 নম্বর কোষ থেকে 2 নম্বর কোষে গেছে, 2 নম্বর কোষ থেকে 1 নম্বর কোষে গেছে। এভাবে কন্টিনিউ পানিটা কি হচ্ছে? সাপ্লাই হচ্ছে, তাই না? হচ্ছে। এখন আমরা এখানে দেখতে পারতেছি যে ফ্লোয়েম টিস্যুর কিছু অংশ। আমরা জানি যে ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েমের কাজ হচ্ছে পানিটাকে তোমার ওই এক কোষ থেকে আরেক কোষে নেওয়া, নাকি? এটা আমরা জানি। এখন ফ্লোয়েম হচ্ছে আমাদের পাতার পানিটা কি করে? উপর থেকে নিচের দিকে ডাউন সাইডে নিয়ে আসে, মানে পানিটা আমরা উপর থেকে নিচের দিকে আনে, তাই না? মানে জাইলেমের কাজ হচ্ছে মূল থেকে পানিটা উপরের দিকে নেওয়া, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে পানিটা উপর থেকে নিচের দিকে নামানো। তার মানে হচ্ছে পাতায় যে খাদ্য তৈরি হচ্ছে সেই খাদ্যটা আমার পাতা থেকে খাদ্যটা আমার প্রত্যেকটা অংশে মূল থেকে শুরু করে গাছের প্রত্যেকটা পার্টস যেমন ফল টল সব জায়গায় পাঠানো, এটা হচ্ছে কিসের কাজ? ফ্লোয়েমের কাজ। এখন ফ্লোয়েম কিন্তু যে সবসময় নিম্নমুখী হয় তা না, মানে একেবারে পাতা থেকে একেবারে নিচের দিকে যাবে তা না। ফ্লোয়েম আবার বিপরীতমুখীও, মানে প্রয়োজনের ভিত্তিতে ফ্লোয়েম দেখা যাচ্ছে যে আবার অপোজিট ডিরেকশনও যেতে পারে। মানে পাতা থেকে একেবারে মূলে যাবে তা না, সে আবার মূল থেকে মন চাইলে বা কাণ্ড থেকে মন চাইলে সে উপরের দিকেও যাইতে পারে। মানে সে প্রয়োজনের ভিত্তিতে বিভিন্ন জায়গায় ছড়াবে, কারণ ওর কাজ হচ্ছে পুষ্টি সরবরাহ করা। এখন ওর কাছে যদি কখনো বেশি পুষ্টি থাকে, সেই পুষ্টিটা সে কাকে দিবে? ফলকে দিবে, মানে সে ফলে জমাবে, বীজে জমাবে, তাই না? অতিরিক্ত খাদ্য তার কাছে থাকলে বা গ্লুকোজ থাকলে। এখন এই ফ্লোয়েমের আমরা বিভিন্ন পার্টস এখানে দেখতে পারতেছি। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে সিপ টিউব এলিমেন্টস, দেখো এখানে দেখা যাচ্ছে সিপ টিউব এলিমেন্টস। এটা হচ্ছে যে কম্পানিয়ন সেল, যাকে আমরা বলি সঙ্গী কোষ বলি। এই যে এখানে দেখা যাচ্ছে ফ্লোয়েম ফাইবার বা ভাস্ট ফাইবার, যে লাল কালারের যেটা আছে,
যেখানে নিউক্লিয়াস দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন দেখো সঙ্গী কোষে যে এখানে সিপ টিউব এলিমেন্টসের কম্পানিয়ন সেলের এখানে আবার আমাদের নিউক্লিয়াস দেখা যাচ্ছে। এটা হচ্ছে সিপ টিউব, এই পুরাটাকে বলা হয় সিপ টিউব। হ্যাঁ, পাইপের মতো যে জায়গাটা আছে এটা হচ্ছে সিপ টিউব। আর এটা তো আমরা জানি দেখতে চালনির মতো বলে, চালনির মতো না, চালনি মানে কি, ওই যে আমরা যে তোমার বিভিন্ন কিছু পরিষ্কার করি না ময়লা টয়লা চালনি দিয়ে, এই যে চালনি, ঠিক আছে। এখন দেখো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এই যে সিপ টিউব ক্রস সেকশন দেখো এখানে, এই জিনিসটা এরকম সুন্দর ছিল কখন, গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে আমার এখানে এই যে জিনিসটা, এই গ্যাপটা সুন্দর থাকে, মানে পরিষ্কার থাকে। এখন এই যে দেখো ক্লিয়ার আছে, দেখছো ক্লিয়ার আছে, ক্লিয়ার অ্যান্ড আনব্লকড পোর, এটা গ্রীষ্মকালে থাকে। কিন্তু উইন্টারে দেখা যায় এখানে ক্যালোস জমা হয়, ক্যালোস কেমিক্যাল ডেপোজিট ব্লকেজ জমা হয়, দেখো জমা হয়েছে। দেখো সিজনাল চেঞ্জেস ইন সিপ প্লেট, এই যে আমাদের যে সিপ প্লেটটা আছে, ঠিক আছে, এই সিপ প্লেটটা দেখা যাচ্ছে আমার গ্রীষ্মকালে ঠিক থাকে, ক্লিয়ার থাকে, বাট শীতকালে এখানে ক্যালোস নামে একটা কেমিক্যাল জমা হয়ে এটাকে জমাই ফেলে, ঠিক আছে। যার কারণে দেখা যাচ্ছে যে তখন ফ্লোয়েমের যে প্রবাহটা একটু কমে যায়, ঠিক আছে, হয় বাট কমে যায়, কারণ হচ্ছে এখানে ব্লক হয়ে থাকে। এই জিনিসটা আমি কেন বলছি, এটা আমাদের বইয়ে আছে ক্যালোস কথাটা, এই জন্য এটা বলতেছি, এটা আমি দেখাবো, ঠিক আছে। বইটা কি, বই কোথায় ছিল এটা দেখাবো। তাহলে মেনলি আমাদের এখন বেসিকগুলো ক্লিয়ার, যে সব বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো আমরা মোটামুটি ক্লিয়ার করে ফেলছি। পানি ও খনিজ লবণ শোষণ, এই বিষয়টা আমরা বারবার বলেছি যে উদ্ভিদ কীভাবে তার পানি মূলরমের মাধ্যমে শোষণ করে। এখন সাধারণভাবে উদ্ভিদ তার যে লাগছে মূলরমের মাধ্যমে মাটির কৈশিক পানি মানে কি, মানে মাটির কোনার ফাঁকে ফাঁকে যে পানি থাকে সেটা, ঠিক আছে, ওটাকে বলা হয় কৌশিক পানি। প্রশোধনের ফলে পাতার কোষে ব্যাপন চাপ ঘাটতি, বলছিলাম যে এখানে ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হবে, এর ফলে পাশের কোষ থেকে পানি ওই কোষের দিকে ধাবিত হবে, ঠিক আছে, মানে একটা সেল থেকে আরেকটা সেলে পানি যাবে, একইভাবে ওই দ্বিতীয় কোষটিতে আবার ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয় এবং তার পাশের বা নিচের কোষ থেকে পানি টেনে নেয়। এভাবে ব্যাপন চাপ ঘাটতি ক্রমশ মূলরম পর্যন্ত বিস্তৃত হবে, ঠিক আছে, মানে ক্রমশ মূলরম পর্যন্ত এই ব্যাপন চাপ ঘাটতি থাকবে এবং চোষক শক্তির সৃষ্টি হয়। চোষক মানে কি, ওই যে পানি যে টানে না, ওই টানের ফলে যে চোষক শক্তি, পানির চুষার যে শক্তিটা, সেটা এই চোষক শক্তির টানে মাটির কোষিক পানি মূলরমে ঢুকে পড়ে। এই যে মূলরমে ঢুকে পড়ে দেখতে পারতেছো, মাটি থেকে মূলরমে অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় পানি প্রবেশ করে। তাহলে মাটি থেকে আমাদের মূলরমে পানি কীভাবে যায়, অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায়। এভাবে মূলরম থেকে পানির মূলের কর্টেক্সে প্রবেশ করে। মূলরম থেকে পানি মূলের কোথায় প্রবেশ করে, কর্টেক্সে। তো এইগুলো মনে রাখতে হবে, কোথায় কোথায় যায়, দেখো কর্টেক্সে প্রবেশ করে। এই কাজটিকে কোষ থেকে কোষান্তরে অভিস্রবণ পদ্ধতি বলে। তো পরীক্ষায় আসতে পারে যে কোষ থেকে কোষান্তরে অভিস্রবণ যে পদ্ধতি সেটা কাকে বলে, ঠিক আছে। আমরা পুরো ওই কথাটা বলে দিলে আমাদের এই সংজ্ঞাটা হয়ে যাবে, এটা খতে আসতে পারে। তো তোমাদেরকে আমি এটা ওই ডায়াগ্রামে দেখাইছিলাম, ঠিক আছে, যে সিমপ্লাস্টিক অ্যাপোপ্লাস্টিক এটা দেখানো হয়েছে। তো কী হয়ে যাচ্ছে বুঝতে পারতেছো। এখন একইভাবে দেখো আরও আছে, পানি অন্ততক ও পরিচক্র হয়ে পরিবহন কলাগুচ্ছে পৌঁছে যায়। একইভাবে পানি অন্ততক ও পরিচক্র হয়ে পরিবহন কলাগুচ্ছ মানে কি জানো, ওই জাইলেম, মানে পানিগুলো লাস্ট মনে করো কী করে মূলরম দিয়ে লাস্টে জাইলেমে যাবে না, সেটাই বলছে। তো পানি একবার পরিবহন কলায় তার জাইলেম কলার মাধ্যমে উপরের দিকে, পরিবহন কলা কোনটা, জাইলেম কলার মাধ্যমে কোথায় যায়, উপরের দিকে যায় না, হ্যাঁ উপরের দিকে যায় এবং পাশের দিকেও প্রবাহিত হয়। তার মানে সে যখন উপরের দিকে যায় তখন পানিটা উপরের দিকে যাওয়ার সময় তার আশেপাশেও প্রবাহিত হবে। অনেকটা হচ্ছে তোমার এরকমই দেখায়, পানিটা যখন উপরের দিকে যাচ্ছে না, যাওয়ার সময় এখান দিয়ে পানি যাচ্ছে না, এখান দিয়ে পানি যাচ্ছে না, তার মানে শুধু উপরে যাচ্ছে তা না, আশেপাশেও পানিগুলো দিয়ে যাচ্ছে কে, জাইলেম। তাহলে এটা আমরা তো বুঝছি। তাহলে এভাবে পানি যাচ্ছে, তো এভাবে পানি বিভিন্ন শাখা প্রশাখা হয়ে উদ্ভিদের পাতায় পৌঁছায়, ঠিক আছে। তো এই গুরুত্বপূর্ণ কাজগুলো হয় অভিস্রবণ ও
প্রস্বেদনের মাধ্যমে, অভিস্রবণ ও প্রস্বেদনের মাধ্যমে মানে বিষয়টা কীরকম। এখন প্রস্বেদন মানে কি? প্রস্বেদন মানে হচ্ছে পানিটা যখন পাতার মাধ্যমে বাইরে যাবে, যেরকম এই দেখো এই যে পাতা, এই পাতার মাধ্যমে পানিগুলো বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, পাতার মাধ্যমে পানিগুলো বের হয়ে যাচ্ছে। এখন যখন তোমার পাতার থেকে পানিগুলো বের হয়ে যাবে তখন এখানে পানির অভাব দেখা দিবে, তখন পাতা কী করবে, পানিটা এখান থেকে টানবে, টানবে না, এখান থেকে টানবে, দেন আবার এখানে পানির অভাব হবে, পানি আবার কী করবে, এখান থেকে পানি টানবে, আবার এখানে যখন পানি চলে যাবে এখানে, তখন এখানে পানি খালি হয়ে যাবে, অর্থাৎ ব্যাপন চাপ ঘাটতি হবে, দেন পানিটাও এই যে মূল রম থেকে পানি এখান থেকে মানে কী হবে, শোষণ হবে। তার মানে হচ্ছে এই প্রস্বেদনের কারণেই পানিটা মানে সে যখন পানিতে দরকার হবে তখন একটা চাপ সৃষ্টি হবে, চাপের ফলে সে পানিটা এখান থেকে টান মারবে, টান মেরে কন্টিনিউ এভাবে কোষ থেকে কোষান্তরে অভিস্রবণ হবে। যেমন বইয়ে বলা ছিল 3 নম্বর থেকে 2 নম্বরে যাবে, 2 নম্বর থেকে 1 নম্বরে যাবে, এভাবে পানিটা, এই দেখো এটা কি, এটা হচ্ছে আমার স্টোমা অর্থাৎ পাতার যে ছিদ্র, সেই ছিদ্র দিয়ে পানিটা বের হয়ে গেছে, যে ট্রান্সপিরেশন, প্রস্বেদনের মাধ্যমে পানিটা এখান থেকে বের হয়ে গেছে। এখন দেখো তাহলে আমরা এই যে বললাম অভিস্রবণ এবং প্রস্বেদনের মাধ্যমে কি হয়, আমাদের পানিটা উদ্ভিদের পাতায় পৌঁছায়। এখন আমরা অনেকবার বলছি যে সক্রিয় শোষণ বা নিষ্ক্রিয় শোষণ কথাটা। নিষ্ক্রিয় শোষণ মানে কোনটা? ওই যে পানি শোষণের কথাটা বলছিলাম, পানি যে শোষিত হচ্ছে, অনেক সময় আবার খনিজ লবণও শোষিত হয়। এখন দেখো এখানে কথাটা কি বললাম, মূলরম দিয়ে শোষিত পানি মূলত মূলের অগ্রভাগের কোষ বিভাজক অঞ্চল, এই কথাটা তোমাদেরকে বলছিলাম যে ওখানে ছিল একটা মেরিস্টেমেটিক অঞ্চল ছিল না, মেরিস্টেমেটিক অঞ্চল, সেখান দিয়ে পানিটা মানে শোষিত হয়। এখন এই যে মেরিস্টেমেটিক অঞ্চলটা আমরা দেখাইছি, এখানে দেখাই আবার, দেখো এই তো এখানে আমরা এই যে চিত্রটা দেখালাম, এখানে বলছে কোষ বিভাজন অঞ্চল দিয়েও পানি যাইতে পারে। তার মানে হচ্ছে পানি শুধু রুট হেয়ার দিয়ে না, এই যে মেরিস্টেমেটিক এই অঞ্চল দিয়েও পানি যাবে। এখন এই কথাটা তোমার বইয়ে লেখা আছে, দেখো মূলরম দিয়ে শোষিত হলেও মূলত মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল মানে মেরিস্টেমেটিক অঞ্চল শোষণ অঞ্চল হিসেবে কাজ করে। খনিজ লবণ শোষিত হয় আয়ন হিসেবে। এখন এটা দুইভাবে হয়, একটা হয় নিষ্ক্রিয়ভাবে আর একটা হয় সক্রিয়ভাবে। তাহলে খনিজ লবণটা কয়ভাবে হয়? দুইভাবে শোষিত হতে পারে, নিষ্ক্রিয়ভাবে, সক্রিয়ভাবে। আর মাথায় রাখবা যে পানি শোষণ কিন্তু একটা ভাবেই হয়, কোনটা ভাবে? সেটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। পানি শোষণ অনলি নিষ্ক্রিয়, আর খনিজ লবণ শোষণটা দুইভাবে হয়, নিষ্ক্রিয় সক্রিয় দুইটাই। এখন নিষ্ক্রিয় মানে হচ্ছে সেখানে কোনো প্রকার কি হবে না, বিপাকীয় শক্তির প্রয়োজন হবে না, তার মানে সেখানে কোনো কেমিক্যালের কাজ নাই, মানে একেবারে মূল রম দিয়ে ইমবাইবেশন ও অভিস্রবণের মাধ্যমে পানি টানবে, এটা হচ্ছে নিষ্ক্রিয়। আর সক্রিয়তে তোমার এইসব ইমবাইবেশন থাকবে না, অভিস্রবণও থাকবে না, এখানে যেহেতু এগুলো থাকবে না তার কী লাগবে, বিপাকীয় শক্তির প্রয়োজন হবে। বিপাকীয় শক্তি মানে কি? এখন দেখো তুমি যখন খাবার খাও তোমার পাকস্থলীতে অনেক রাসায়নিক বিক্রিয়া হয় না, হয়তো ওটাই হচ্ছে বিপাকীয় শক্তি। তো ওই শক্তিটা আমার সক্রিয় শোষণে লাগবে, সক্রিয় শোষণে লাগবে। এখন দেখো যেসব লবণ তোমার ইমবাইবেশন ও অভিস্রবণে আসে, ঠিক আছে, সেটা নিষ্ক্রিয়। আর যেসব লবণ ইমবাইবেশন ও অভিস্রবণের মাধ্যমে পাওয়া যাচ্ছে না সেগুলোর জন্য সক্রিয় শোষণ লাগে। তাহলে সক্রিয় শোষণে আমার কি হয়, বিপাকী শক্তির প্রয়োজন হয়। পার্থক্য এইটাই, শক্তির প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয় না। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখলে আমরা মোটামুটি এটা অ্যান্সার করতে পারবো যে খনিজ লবণ শোষণ কয় প্রকার, 2 প্রকার। আর পরীক্ষা যদি আসে যে পানি শোষণ কোনটা, পানি শোষণ হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। ঠিক আছে, যেমন আমি এখানে ডব্লিউ লিখে রাখছি, এটা হচ্ছে এই যে নিষ্ক্রিয় শোষণ। ঠিক আছে, যাই হোক, এবার আসি উদ্ভিদে পরিবহন। আমরা ওটা অনেকবার বলছি যে জাইলেম ভেসেলের মাধ্যমে পানি এবং খনিজ লবণ উদ্ভিদের পাতায় পৌঁছায়। প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন এলাকায় পরিবহন দায়িত্ব গ্রহণ করে কে? ফ্লোয়েম টিস্যু। তার মানে হচ্ছে আমাদের পাতায় যে খাদ্য তৈরি হয় সেটা কে পরিবহন করে? ফ্লোয়েম। তাহলে এই খাদ্য ফ্লোয়েমের সিগন্যাল, আমরা অনেকবার দেখাইছি ফ্লোয়েমের সিগন্যাল কোনটা, সেই সিগন্যালের মাধ্যমে প্রবাহিত হয়। ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে বিপরীত দিকে একই চলাচল করে। তার মানেটা কি? তোমরা হয়তো অনেকে জানো, আমি একবার বলছিলাম, আবার একটু বলতেছি। দেখো এখন পাতায় খাদ্য তৈরি হয় না, সেই খাদ্যটা কোথায় যায়? নিচের দিকে যাওয়ার কথা না? হ্যাঁ, সে নিচের দিকে যেমন যায় আবার সে উল্টা দিকে ঘুরতে পারে, মানে সে উল্টা দিকে ঘুরে পাতায় যাবে,
মন চাইলে আবার এখানে যাবে। তার মানে হচ্ছে ফ্লোয়েম অনলি যে শুধু নিচের দিকে নামবে, মানে উপর থেকে নিচের দিকে নামবে তা না, সে উল্টা দিকেও যাইতে পারে। কিন্তু জাইলেম সেটা পারে না। জাইলেম অনলি নিচ থেকে উপরের দিকে যায় আর আশেপাশেও যায়, কিন্তু ফ্লোয়েম যেটা সেটা অনলি উপর থেকে নিচের দিকে নামে, আবার উল্টা দিকেও যায়। যার কারণে এটাকে আমরা বলা হয় কি প্রক্রিয়া, এই বিপরীত দিকে, যে বিপরীত দিকে চলাচল করে। তাহলে ফ্লোয়েমের আবার বিপরীতধর্মী একটা ইয়া থাকে। এখন মূলরম দিয়ে পানি ও খনিজ লবণ শোষিত হয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় কটেক্সের মধ্য দিয়ে, ঠিক আছে, ওই কথাটা আমরা আবার পাইছি, জাইলেম ভেসেলে পৌঁছায় এবং প্রশোধন স্রোতের সাথে ধীরে ধীরে পাতায় গিয়ে পৌঁছে। সেখানে খাদ্য তৈরি হয়, পাতা থেকে তৈরি খাদ্য ফ্লোয়েমে আবার সিগনল, কথাটা এখানে ছিল না, আবার সিগনলের দিয়ে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে। কখনো জাইলেম ভেসেল বা ফ্লোয়েমের সিগনল কোনো কারণে বন্ধ হয়ে গেলে উদ্ভিদের মৃত্যু অবধারিত হয়। তো তোমার যদি কখনো দেখা যায় জাইলেমের ভেসেল বা ফ্লোয়েমের সিগনল কোনো কারণে বন্ধ হয়ে গেলে উদ্ভিদের মৃত্যু কি অবধারিত, মানে উদ্ভিদটা মারা যাবে। জাইলেমের ভেসেল আর ফ্লোয়েমের সিগনল তোমরা আগের চ্যাপ্টারে পড়ছো 3য় অধ্যায়ে, তাহলে ওটা ওখানে পড়লে তোমরা এগুলো বোঝার কথা, ঠিক আছে। এখন দেখো কোষের ভিতরকার যে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণকে আমরা বলবো কোষরস। পরীক্ষায় আসতে পারে যে কোষরস কাকে বলে। কোষের ভিতরকার পানি, আমরা মানে কোষের ভিতরে যে পানি থাকে এবং পানি যখন ওই খনিজ লবণের সাথে মিশবে তখনই হবে কোষরস। এখন কোষরসটা কীভাবে আরোহণ করে উদ্ভিদ, সেমভাবে করবে। দেখো কোষরস পরিবহনকে আমরা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাটিতে থাকা পানি ও খনিজ লবণকে মূলদ্রম দিয়ে পরিবহন কলায় পৌঁছানো, একটা হচ্ছে পরিবহন কলায় আনতে হবে কাকি দিয়ে, মূল থেকে পরিবহন কলায় আসবে, এবং দেন পরিবহন কলা থেকে মানে জাইলেম থেকে সেটা পাতায় পৌঁছানো। এই দুইটা ধাপে হয়। প্রথমে মূল থেকে আমরা আনবো কোথায়, পরিবহন কলায় মানে জাইলেমে আনবো, দেন জাইলেম থেকে পাতায় আনবো, এই দুইটা ধাপে হয়। তো প্রথম ধাপে আমাকে কী লাগে, অভিস্রবণ, ব্যাপন, প্রশোধন সব লাগে। আর মূলদ্রম দিয়ে শোষিত পানি এবং খনিজ পদার্থ অভিস্রবণ প্রক্রিয়ায় মূলদ্রম থেকে পাশের কোষে পৌঁছে, মানে বলছিলাম না কোষ থেকে কোষান্তর, মানে সিরিয়ালে যাবে, এই কোষ থেকে পুনরায় তার পাশের কোষে যায়, এভাবে কোষ থেকে কোষে পানি যাবে এবং খনিজ পদার্থ চলতে চলতে একসময় মূলের পরিবহন টিস্যু হয়ে কাণ্ডের পরিবহন কলা বেয়ে পাতার মেসোফিল কলায় পৌঁছায়। আমরা পাতার মেসোফিল কলা দেখাইছিলাম না, পাতার যে ছোট্ট একটা অংশ সেটাই হচ্ছে পাতার মেসোফিল কলা। তাহলে কন্টিনিউ এভাবে কোষ থেকে কোষে পানি যাবে, দেন মূলের পরিবহন টিস্যু হয়ে মানে জাইলেম হয়ে আমরা কাণ্ডের পরিবহন কলা বেয়ে পাতায় পৌঁছাচ্ছে। তোমরা এখানে দেখো পেপারোমিয়া যে উদ্ভিদটা আছে, পেপেরোমিয়া, এটা দিয়ে তোমরা টেস্ট করতে পারো, কারণ এখানে যখন তুমি পেপারোমিয়া উদ্ভিদে রঙিন পানিতে চুবাবা তখন পুরো শিরায় দেখা যায় যে রং হয়ে যায়, যেমন পাতাগুলো পর্যন্ত রঙিন হয়ে যাবে, তখন বোঝা যায় যে উদ্ভিদ আসলে পানি কীভাবে পরিবহন করে। এখন দেখো উদ্ভিদ কী করে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, যেটা আমরা অধ্যায় 4-এ পড়ছিলাম। তো বিভিন্ন ফল এবং বীজ ছাড়াও মানে যখন অতিরিক্ত সে খাদ্য বানায় সে খাদ্যগুলো কোথায় রাখে, ফলে রাখে, বীজে রাখে, যেমন গোল আলু, মিষ্টি আলু যেমন মূলে রাখে, বা পাতাও রাখতে পারে যেমন ঘৃতকুমারী, ঠিক আছে, ওখানে কি জমা রাখে, অতিরিক্ত খাদ্য সে জমা করতে পারে, ঠিক আছে, মানে যা দরকার সে ব্যবহার করে। আর অতিরিক্ত খাদ্য সে ফলে রাখে, বীজে রাখে, ফলে বীজে রাখলে ফলগুলো বৃদ্ধি পায় না, আর আমরা যখন ফলগুলো খাই আমরা তখন সেখান থেকে পুষ্টি পাচ্ছি। এখন দেখো ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন, এখানে এই কথাগুলো তোমাদের আগের অধ্যায়ে ছিল। দেখো যে পরিবহন কলা গুচ্ছে জাইলেম গুচ্ছ এবং ফ্লোয়েম গুচ্ছ থাকে, এবং ফ্লোয়েম গুচ্ছ সিমনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেঙ্কাইমা বাস্ট ফাইবার থাকে। সিমনল এক ধরনের কেন্দ্রিকাবিহীন মানে কি নিউক্লিয়াসবিহীন ও পাতলা পাচিযুক্ত সজীব কোষ, সজীব কোষ মানে কি, এটা হচ্ছে অনেকটা ওই যে পানি থাকবে, আর সজীব মানে হচ্ছে পানি থাকাটা, আর লম্বালম্বিভাবে এরা একটির সাথে অন্যটির সাথে যুক্ত হয়ে জালের মতো গঠন সৃষ্টি করে, ঠিক আছে। দেন দেখো চালনির মতো আকার ধারণ করে, এটা আমরা আগের অধ্যায়ে পড়ছি, আমি এবং দেখাইছিও চালনিটা, হ্যাঁ। এর ফলে খাদ্যদ্রব্য সহজে এক কোষ থেকে অন্য কোষে চলাচল করতে পারে। তো এইগুলো আমাদের আগের অধ্যায়ের পড়া, কিন্তু এখানে আমাদের একটা জিনিস জানার বিষয়, সেটা হচ্ছে দেখো শীতকালে এই রন্ধ্রগুলোতে ক্যালোজ নামক রাসায়নিক পদার্থ জমা হয়ে এই রন্ধ্র ছোট হয়, চলাচলে বিঘ্ন ঘটে, গ্রীষ্মের আগমনে ক্যালোজ গলে যায় এবং খাদ্য চলাচল বেড়ে যায়। এই কথাটা আমরা বলছিলাম, আবার বলি। দেখো আমরা এখানে দেখতেছি এগুলো কি চালনি দেখলাম না, এই চালনি কিন্তু এটাই, ঠিক আছে, এটাই সেই চালনি। এখন যখন দেখবা যে এই চালনিটা দেখছো, চালনিটা তোমার শীতকালে এরকম বন্ধ হয়ে যায়, এটা কেন বন্ধ হয়, ওই ক্যালোজ নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে। আর যখন গ্রীষ্মকাল থাকে তখন এরকম খোলা থাকে, তখন খাদ্যগুলো খুব সহজে চলাচল করতে পারে, ঠিক আছে।
তো দেখতে পারতাছো। আর এটা দেখো সিপ টিপ তো দেখছো, চিনছো এটা। এখন তাহলে আমি এই যে আমার যে চালনি ছিল, চালনিটা এরকম জমাট বাইতে যায় শীতকালে, এই যে ক্যালোজ নামক উপাদান চলে আসে, এটাই আমি তখন বলতে চাইছিলাম। ঠিক আছে, এবার আসি প্রস্বেদন। সাধারণত স্থলজ উদ্ভিদ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বায়বীয় অঙ্গের মাধ্যমে, বায়বীয় অঙ্গ মানে কি জানো? উদ্ভিদের মূল বাদে বাকি সব অংশই হচ্ছে বায়বীয় অঙ্গ, যেমন পাতা, কাণ্ড সবই। ঠিক আছে, মূল বাদে সবই বায়বীয় অঙ্গ। তো বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয়, এটাই হচ্ছে প্রস্বেদন। এটা তিনভাবে হয়। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয়, মানে পাতার মাধ্যমে। কিউটিকুলার, কিউটিকল তো তোমরা চিনো, পাতার যে আবরণটা থাকে, মানে পাতার যে বাইরের আবরণটা, সেটাই হচ্ছে কিউটিকল। আর লেন্টিকুলার মানে হচ্ছে উদ্ভিদের কাণ্ড। দেখো এখানে ব্যাখ্যাগুলো বলি। দেখো, পাতায়, কচিকাণ্ডে, ফুলের বৃতি ও পাপড়িতে থাকে কি পত্ররন্ধ্রীয়। 90-95% কি হয় এখান থেকে বের হয়ে যায়। আর এখানে কি থাকে? রক্ষীকোষ, মানে কি যে রক্ষীকোষে মানে কি, এটাকে গার্ড সেল বলে। এখান থেকে পানিগুলো বের হয়ে যায়। পাতায় ছিদ্রকলকে বলা হয় স্টোমাটা বা রক্ষীকোষ। ঠিক আছে, যেটা বলা হয়। এবার আসি কিউটিকুলার প্রস্বেদন। এখানে দেখো, এর কিউটিকল মানে কি, পাতার উপরে যে অংশটা থাকে আর পাতার নিচের যে অংশটা থাকে, যে আবরণটা থাকে, এটাকে আমরা বলি কিউটিকল, মানে পাতার চামড়াটা। তো কিউটিকল ভেদ করে কিছু পানি বাষ্পাকারে বের হয়ে যায়, এটাই হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন। অর্থাৎ এই পাতার এই চামড়াটাকে বলবো কি আমি, কিউটিকল বলবো। এখান থেকেও পানি কিছু বের হয়। ঠিক আছে, আবার কিছু পানি লেন্টিকুলার প্রস্বেদন মানে কি, এই উদ্ভিদে দেখতেছো এখানে কি আছে, যে কাণ্ড, এই কাণ্ডে অনেক সময় ফেটে যায়। তোমরা দেখছো মনে হয়, গাছের কাণ্ড ফেটে ফেটে এখান থেকে যে ফেটে যাচ্ছে, এই ফাটা অংশ দিয়েও পানি বেরোতে পারে, এই ফাটা অংশ দিয়েও পানি বেরোতে পারে। এখন একটা হচ্ছে প্রাথমিক বৃদ্ধি, একটা হচ্ছে গৌণ বৃদ্ধি। প্রাথমিক বৃদ্ধি মানে হচ্ছে উদ্ভিদটা তোমার লম্বায় বাড়বে, আর গৌণ বৃদ্ধি মানে হচ্ছে উদ্ভিদটা প্রস্থে বাড়বে। এই যে উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে লেন্টিসেলের নামক ছিদ্রের সৃষ্টি হয়, এবং লেন্টিসেলের ভিতরে কোষগুলো আলাদা আলাদা সজ্জিত থাকে। ঠিক আছে, এই যে লেন্টিসেল এখানে দেখা যাচ্ছে, যে দেখো এগুলো আলাদা আলাদা মানে কি, এখানে গ্যাপ থাকবে। লেন্টিসেলের যেগুলো আছে লেন্টিসেল, এই লেন্টিসেলগুলো আলাদা আলাদা সজ্জিত থাকে, এবং এর মধ্যে দিয়ে কিছু পানি বাইরে বেরিয়ে যায়, একে বলা হয় লেন্টিকুলার প্রস্বেদন। এটা মুখস্থ করে ফেলতে হবে, আমি আশা করি বুঝতে পারছো। অর্থাৎ উদ্ভিদের গৌণ বৃদ্ধির ফলে কাণ্ডের বাকল যে ফেটে যায়, সেটাই হচ্ছে আমার লেন্টিকুলার প্রস্বেদন। এখন দেখো, এই যে প্রস্বেদন হয় তার জন্য কিছু প্রভাবক দায়ী। তারা সেগুলো কি দেখো, তাপমাত্রা। তাপমাত্রা বাড়লে উদ্ভিদের প্রস্বেদনের হার বেড়ে যায়। দেখো, তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে প্রস্বেদন হারও বেড়ে যায়। আর তাপমাত্রা কমলে কমে যাবে। ঠিক আছে, আর দেখো আপেক্ষিক আর্দ্রতা, যখন দেখবা যে বাতাসে জলীয় বাষ্প বেশি, ঠিক আছে, তখনও কিন্তু প্রস্বেদনের উপর প্রভাব পড়ে। অর্থাৎ আর্দ্রতা কম থাকলে প্রস্বেদনের হার বাড়বে, আর আর্দ্রতা বেশি থাকলে প্রস্বেদনের হার কমবে। অর্থাৎ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে প্রস্বেদন কমে যায়, মনে রাখবে এটা। আর জলীয় বাষ্প বেশি থাকা মানে কি, আর্দ্রতা বেশি। আর জলীয় বাষ্প কম থাকা মানে আর্দ্রতা কম। যেমন আপেক্ষিক আর্দ্রতা কম মানে কি, জলীয় বাষ্প কম, প্রস্বেদন হার বেড়ে যায়, এবং বেশি থাকলে হার কমে যায়। আলো, এখন আমরা জানি যে আলো ছাড়া কি হয় না, আলো ছাড়া সালোক সংশ্লেষণ হয় না। তো আলো থাকলেই তোমার পত্ররন্ধ্র খুলবে, তো আলোর উপর ডিপেন্ড করে, তো খুলে যায়, প্রস্বেদনের হার বৃদ্ধি পায়। অন্ধকারে পত্ররন্ধ্র বন্ধ থাকে, এই প্রক্রিয়া বন্ধ থাকে। এবার আসি বায়ু প্রবাহ। মনে রাখবা, যেখানে বাতাস বেশি ওখানে প্রস্বেদনও বেশি। আর মনে রাখবে, বাতাস বেশি মানে বায়ুচাপ কম, কথাটা মাথায় রাখবে। বাতাস বেশি মানে বায়ুচাপ কম, আর বাতাস কম মানে বায়ুচাপ বেশি, এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে যেখানে দেখবা, এখন দেখো প্রস্বেদনের ফলে উদ্ভিদের বায়ু সিক্ত হয়ে ওঠে। এখন যখন যেখানে প্রস্বেদন হয় সেখানে আশেপাশের বায়ুগুলো কি হয়, ভেজা থাকে। এখন যখন বাতাস থাকবে তখন সে ভেজা বায়ুটা তো থাকবে না, কারণ বাতাসের কারণে ভেজা বায়ুটা সরে যাবে, তখন সেখানে প্রস্বেদন বেড়ে যাবে। তা যখন বায়ু প্রবাহ সম্পৃক্ত বায়ু দূরে সরিয়ে দেয়, মানে ভেজা বায়ু দূরে সরিয়ে দিবে, তখন এই হার বৃদ্ধি পাবে। তার মানে বায়ু প্রবাহ বেশি থাকলে প্রস্বেদন বাড়বে, বায়ু প্রবাহ কম প্রস্বেদন কমে যাবে। আর বায়ু প্রবাহ বেশি মানে বায়ুচাপ কম, বায়ুচাপ কমে গেলে প্রস্বেদন প্রক্রিয়া বৃদ্ধি পায়। এটাতে মনে রাখবে, এখান থেকে এমসিকিউ আসতে পারে, আবার সৃজনশীলে খতেও আসতে পারে। অভ্যন্তরীণ প্রভাবক, এখন অভ্যন্তরীণ বলতে হচ্ছে মানে উদ্ভিদের বিভিন্ন ধরনের পার্টস, গাছের পাতা টাতা, এগুলা পত্ররন্ধ্র, এর সংখ্যা, আয়তন, গঠন, অবস্থান, ঠিক আছে, এগুলো ডিপেন্ড করে। পত্রের সংখ্যা আয়তন গঠন সেম কথা। আবার পত্রফলকের আয়তন, পাতার আয়তনটা বড় ছোট এগুলোর উপর ডিপেন্ড করে। পাতার আয়তন বড় মানে প্রস্বেদন হার বেড়ে যাবে। আর বায়বীয় অঙ্গ মানে কি, বায়বীয় অঙ্গ মানে হচ্ছে উদ্ভিদের মূল বাদে বাকি সব কিছু, যেমন কাণ্ড, পাতা সব এই লেখা আছে। ঠিক আছে,
তোমার যদি বায়বীয় অঙ্গ বড় হয় তাহলে প্রশোধনের হারও বেড়ে যায়। এবার আসি যে প্রশোধন কেন একটা অমঙ্গল, প্রয়োজনীয় অমঙ্গল, অপ্রয়োজনীয়, হ্যাঁ এখন প্রয়োজনীয় কেন, এটা আবার প্রয়োজনীয় আবার অমঙ্গল কেন, কেমন সম্ভব? আমরা জানি যে প্রশোধন হলে জাইলেম বাইরে টান পড়ে, মানে যখন প্রশোধন হবে যখন পানি বের হয়ে যাবে তখন জাইলেমে টান পড়বে না, মানে জাইলেমে পানির অভাব দেখা যাবে, তখন জাইলেম কী করবে, পানি টানবে না। এই যে মূলরম কর্তৃক পানি শোষিত পানি খনিজ লবণ পাতায় পরিবাহিত হয়, এই টানের ঘাটতি হলে পানি শোষণ কমে যাবে এবং খাদ্য প্রস্তুত সহ অনেক বিভাগীয় কাজ কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তার মানে হচ্ছে যখন উদ্ভিদ পানি টানে তখন কি হয়, দেখো প্রশোধনের ফলে পানি বের হয়ে যায়, আর যখন তখন কী করবে, সে মূলরমে প্রেসার দিবে যে ভাই পানি লাগবে, ভাই পানি দিয়ে আমাকে, তখন মূলরম থেকে পানিটা পাতায় যাবে। এখন দেখো যদি এই টানের ঘাটতি হলে, যদি তোমার এই টানটা না থাকতো, জাইলেম ব্যাগে টানটা না থাকতো, তখন শোষণ হইতো না, পানি শোষণ হইতো না, খাদ্য প্রস্তুতও হইতো না, তখন বিপাকীয় কার্যক্রম বন্ধ হয়ে যেত, উদ্ভিদটা মারা যেত। তার মানে হচ্ছে প্রশোধন ইম্পর্ট্যান্ট, এই জাইলেম ব্যাগের টানও ইম্পর্ট্যান্ট। প্রশোধন না হইলে তো জাইলেম ব্যাগে টানও পড়বে না, পড়বে না। তাহলে প্রশোধনের ফলে মেসোফিলের ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হয়। আমরা পড়ছিলাম ব্যাপন চাপ ঘাটতির কারণে কি পানি কোষ থেকে কোষান্তরে যায়। এখন দেখো উদ্ভিদ প্রশোধনের মাধ্যমে প্রতিনিয়ত পত্রফলক দিয়ে শোষিত তাপশক্তি হ্রাস করে। এখন যখন পানিটা তোমার উদ্ভিদের ভিতর দিয়ে সারাদিন যাবে তখন উদ্ভিদকে গরম থাকতে পারে না, তখন তার তাপমাত্রা হ্রাস হয় এবং কোষগুলো তাপমাত্রা সহনশীল পর্যায়ে রাখে কে, পানি। ঠিক আছে, এখন দেখো পানি শোষণের চেয়ে প্রশোধনের পানি হারানোর যদি হারটা যদি বেশি হয়, এখন দেখো যদি দেখা যাচ্ছে যে সে পানি শোষণ করতেছে কম, তার মানে হচ্ছে সে এখান থেকে পানি নিতে পারতেছে না। ধরো এই মাটিতে পানি নেই, এখন সে কন্টিনিউ পানি ছাড়তেই আছে, সে বাঁচবে না। এখন যখন মাটিতে পানি থাকে না সে তো বাঁচবে না। এর জন্য শীতকালে সে কী করে, শীতকালে গাছের পাতা পড়ে যায়, গাছের পাতা পড়ে গেলে কি হয়, পানিটা পাতা দিয়ে আর বের হতে পারে না, তখন উদ্ভিদ পানিটা পায়। তাই শীতকালে দেখা যাচ্ছে যে প্রশোধনটা কমে যায়। ঠিক আছে, এই শীতকালে তোমার এই মাটির নিচে পানি থাকে কম, ঠিক আছে, যার কারণে তখন প্রশোধনও কমে যায় আর উদ্ভিদ কী করে, পাতাটা ফেলে দেয়, পাতাটা পড়ে যায়। তো এখানে কথাটাই বলা হয়েছে, দেখো মাটিতে পানি ঘাটতি থাকলে শোষণ কম হবে, কিন্তু প্রশোধন পূর্বের মতোই চলতে থাকবে, কারণ প্রশোধন তো চলবেই কিন্তু পানি তো মাটিতে কম। এই অবস্থা ঠেকাতে প্রকৃতি শীত মৌসুমে পাতা ঝরিয়ে দেয়। তাহলে দেখো প্রশোধনের অভাবে ব্যাপন চাপ ঘাটতি হবে না, ফলে অভিস্রবণ কম হবে। এখন যদি প্রশোধনে না হয় ব্যাপন চাপ হবে, হবে না। ব্যাপন চাপ হলে না পানি টানবে, আর ব্যাপন চাপই না হয় তো সে পানি কেন টানবে? যখন প্রশোধন হবে না, ব্যাপন চাপও হবে না আর অভিস্রবণও কম হবে, তখন উদ্ভিদটা মোটামুটি বাঁচবে, কারণ পাতা সে পাতা সে ঝরাই দিবে। তাহলে প্রশোধন কিছু ক্ষতি সাধন করলেও এই প্রক্রিয়া উদ্ভিদের জন্য একটা অত্যাবশ্যকীয় কার্যক্রম। তো এই দেখো বৈশিষ্ট্যের বৈপরত্যের জন্য, মানে এটা আবার উপকারী আবার অপকারীও। এই কারণে বিজ্ঞানী কার্টিস, এটা এমসিকিউতে আসবে, বিজ্ঞানী কার্টিস প্রশোধনকে প্রয়োজনীয় ক্ষতি নামে অভিহিত করেন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। আমি এই যে উদ্ভিদের পাতা সম্বন্ধে, মানে এর পরিবহন সম্বন্ধে যা ছিল সব বলছি। পরবর্তী ভিডিওতে আমরা মানবদেহের রক্ত সঞ্চালনের যত বিষয়, হৃৎপিণ্ড থেকে যা যা আছে সব বুঝাবো, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ কেমনে হয় সব কিছু। তো আশা করি বুঝতে পারছো, বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক দিবে আর ফ্রেন্ডদেরকে শেয়ার করবা, ঠিক আছে, ধন্যবাদ।